আমেরিকার গোপন সামরিক পরিকল্পনা আর মায়ানমারের আকাশ কাঁপানো রুশ যুদ্ধ বিমানের গর্জন। মাঝখানে পড়ে কি তবে চরম বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ? মায়ানমারের সীমান্ত এখন বিদ্রোহীদের দখলে, আর পর্দার আড়ালে দাবার চাল চলছে চীন আর রাশিয়া। ঠিক এই মুহূর্তে আমেরিকার নজর কেন সেন্ট মার্টিন দ্বীপের দিকে? বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন আমেরিকার এই বিশাল চাপ সামলাতে, নাকি মায়ানমার আর রাশিয়ার কৃত্রিম উপগ্রহের জালে বন্দী হতে যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব? বিশ্ব রাজনীতির এই ভয়াবহ সমীকরণ ঠিক কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? সবকিছুর উত্তর জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। মায়ানমার এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মহাশক্তিধর আমেরিকাকে। মার্কিনীদের করা আপত্তি সত্ত্বেও দেশটির সেনাপ্রধান মিন ওয়াং লাই এখন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা দখল করেছেন। তিনি শুধু ক্ষমতা দখলই করেননি, নিজের অনুগত কমান্ডারদের বসিয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। মায়ানমারের এই পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই বিশ্ব রাজনীতি উত্তাল। একদিকে চীনের কাইয়ুকফিউ বন্দর দখলের নেশা, অন্যদিকে জান্তা সরকারের পেছনে রাশিয়ার পাহাড়সম সামরিক সমর্থন। এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশ এখন এক চরম ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে। মায়ানমারের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের গত কয়েক মাসের কিছু চাঞ্চল্যকর ঘটনার দিকে তাকাতে হবে। দেশটিতে 3 ধাপে একটি নামমাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2025 সালের 28শে ডিসেম্বর, 2026 সালের 11ই জানুয়ারি এবং 25শে জানুয়ারি। এই নির্বাচনের ফলাফল কি হতে পারে তা আগে থেকেই বিশ্ববাসীর জানা ছিল। সেনাবাহিনীর ছায়াদল হিসেবে পরিচিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা ইউএসডিপি বিপুল ভোটে জয়ী হয়েছে, কিন্তু এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দা জানানো হচ্ছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি জাতিসংঘ বলছে এটা ছিল জান্তা সরকারের একটা সাজানো নাটক। কেন এই নির্বাচনকে নাটক বলা হচ্ছে? এর পেছনের বেশ কিছু শক্ত কারণ আছে। প্রথমত, মায়ানমারের সবচেয়ে জনপ্রিয় নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যে দল 2020 সালের নির্বাচনে 90% আসন পেয়েছিল, তারা এবার ভোটেই দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ত, দেশটির সংবিধানে আগে থেকেই 25% আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, অর্থাৎ কোনো ভোট ছাড়াই সেনাবাহিনীর লোকজন সরাসরি এমপি হয়ে সংসদে বসেছেন। তৃতীয়ত, দেশের প্রায় 1/5 এলাকায় কোনো ভোটই হয়নি। বিশেষ করে যে এলাকাগুলো বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে, সেখানে জান্তা সরকার ভোট করার সাহসই পায়নি। এর মাধ্যমে মায়ানমার সরকার পরোক্ষভাবে স্বীকার করে নিল যে ওই এলাকাগুলো এখন আর তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নেই। সবচেয়ে ভীতিজনক তথ্য হলো, নির্বাচনের ঠিক আগে মায়ানমারে নতুন একটি আইন পাশ করা হয়েছে। এই আইন অনুযায়ী যদি কেউ এই সাজানো নির্বাচনের সমালোচনা করে, তবে তাকে 10 বছরের জেল খাটতে হবে। এই কারণে সাধারণ মায়ানমারবাসীর মুখ খোলার কোনো উপায় ছিল না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ নির্বাচনের আগেই সতর্ক করেছিলেন যে মায়ানমারের এই সাজানো নির্বাচনের ফল আগে থেকেই নির্ধারিত, আর এই নির্বাচন মায়ানমার সংকটকে সমাধানের বদলে আরও দীর্ঘস্থায়ী ও রক্তাক্ত করবে। নির্বাচনের পর সবাই যে ঘোষণাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তা হলো মিন ওয়াং লাই কাকে মায়ানমারের প্রেসিডেন্ট পদে বসাবেন, কিন্তু তিনি কাউকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে নিজেই সেই গদিতে জেঁকে বসেছেন। মায়ানমারের সামরিক বাহিনীর লেখা সংবিধান অনুযায়ী সংসদে 2 কক্ষ 2 জন প্রার্থীর নাম প্রস্তাব করে এবং সামরিক প্রতিনিধিরা, যাদের 25% আসন আছে, তারা তৃতীয় প্রার্থীর নাম দেয়। এই 3 জনের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি হন প্রেসিডেন্ট। কিন্তু এবার মিন ওয়াং লাই নিজের সব নিয়মের তোয়াক্কা না করে ক্ষমতা কুক্ষিগত করেছেন। 2011 সাল থেকে তিনি মায়ানমার সেনাবাহিনীর প্রধান ছিলেন। 2021 সালের অভ্যুত্থানের পর তিনি জান্তা সরকারের প্রধান হিসেবে দেশ চালাচ্ছিলেন। গত বছর মিন্ট সুয়ের মৃত্যুর পর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন, আর এখন তিনি পূর্ণকালীন প্রেসিডেন্ট। তার জায়গায় নতুন সেনাপ্রধান করা হয়েছে ইয়ে উইন ওকে, যিনি মিন ওয়াং লাইয়ের অত্যন্ত বিশ্বস্ত। এর মানে হলো মায়ানমারের সামরিক শাসন এখন একটি নির্বাচিত সিভিলিয়ান সরকারের মুখোশ পরে সামনে এসেছে। এই পরিস্থিতি আমাদের অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক। এখন বড় প্রশ্ন হলো, বিশ্বজুড়ে এত নিন্দা আর আমেরিকার এত নিষেধাজ্ঞার পরেও মায়ানমারের জান্তা সরকার এত সাহস পায় কোথা থেকে? বিষয় কি শুধু চীন? না, ঘটনা আরও গভীরে। মায়ানমার এখন শুধু চীনের উপর নির্ভর করছে না, তারা রাশিয়ার সঙ্গে এক বিশাল ও গোপন সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র কয়েক সপ্তাহ আগেই মায়ানমার বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক Su-30 সুখোই যুদ্ধ বিমান। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর হাজারো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মায়ানমার তাদের কাছ থেকে $400 মিলিয়ন মারণাস্ত্র কিনেছে।
তবে রাশিয়ার সঙ্গে মায়ানমারের সবচেয়ে বড় ও কৌশলগত চুক্তিটি হল গ্লোনাস স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপন। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের মহাপরিচালক দিমিত্রি বাকানভ নিজে মায়ানমার সফর করে এই চুক্তি চূড়ান্ত করেছেন। গ্লোনাস হল রাশিয়ার নিজস্ব জিপিএস ব্যবস্থা, যা আমেরিকার জিপিএসের একমাত্র শক্তিশালী বিকল্প। এই স্টেশন মায়ানমারে বসানোর অর্থ হল মায়ানমারের সেনাবাহিনী এখন সরাসরি রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর ফলে তাদের ড্রোন, গাইডেড মিসাইল এবং যুদ্ধ বিমানগুলো আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। তবে সবচেয়ে বড় কথা, মায়ানমার এই আধুনিক প্রযুক্তি দিয়ে আসলে কাকে আক্রমণ করতে চাইছে? তারা তো এই মুহূর্তে কোনো দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত নেই। মায়ানমারের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিন ওয়াং লাই এই প্রযুক্তি ব্যবহার করবেন দেশের ভেতরের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলোকে দমন করতে তারা রাশিয়ার এই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করবে। আর এখানে আমেরিকার মূল মাথা ব্যথা শুরু। আমেরিকা গত কয়েক বছর ধরে যে আরাকান আর্মিকে পরোক্ষভাবে সহযোগিতা করে আসছিল, তারা যদি রাশিয়ার প্রযুক্তির কাছে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে এই অঞ্চলে আমেরিকার প্রভাব পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা চাইছিল মায়ানমারের জান্তা সরকারকে হটিয়ে সেখানে তাদের কথা শুনে এমন একটি সরকার বসাতে। এজন্য তারা ব্লেভ বার্মা অ্যাক্ট পাশ করেছে। কিন্তু মায়ানমার এখন চীন এবং রাশিয়ার এক দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত হয়েছে। চীন চাচ্ছে কাইয়ুকফিউ বন্দরের মাধ্যমে মালাক্কা প্রণালী এবং আমেরিকার সপ্তম নৌবহরকে পাশ কাটিয়ে সরাসরি ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে। এজন্য চীন মায়ানমারকে দিয়ে এই বন্দরের 70% মালিকানা নিজের নামে লিখিয়ে নিয়েছে। এই পুরো ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ এখন এক অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকা বাংলাদেশের একটি কৌশলগত দ্বীপ বা জায়গা চাচ্ছে সামরিক ঘাঁটি করার জন্য, যা তিনি দিতে রাজি হননি। কিন্তু এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় জল্পনা হলো, বর্তমান প্রধানমন্ত্রী কি পারবেন আমেরিকার এই বিশাল সামরিক ও রাজনৈতিক চাহিদা উপেক্ষা করতে? আমেরিকা এখন তাকে পাশে চায় মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার জন্য। কিন্তু এর বিনিময়ে কি তবে সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের সার্বভৌমত্বকে কোনোভাবে ঝুঁকিতে ফেলতে হবে? মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন স্টেটে দখল করে রেখেছে। আমেরিকা চাচ্ছে বাংলাদেশের মাটি ব্যবহার করে তাদের সামরিক সহযোগিতা পৌঁছে দিতে। কিন্তু রাশিয়ার গ্লোনাস প্রযুক্তি আর চীনের বন্দর দখল, এই দুইয়ের চাপে মায়ানমার সরকার এখন আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। আর যখন আমেরিকা কোনো দেশকে সরাসরি কব্জা করতে পারে না, তখন তারা সেখানে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করে। মায়ানমারে আরাকান আর্মি হতে যাচ্ছে আমেরিকার সেই প্রক্সি বাহিনী। বাংলাদেশ মায়ানমারের সীমান্তে রোহিঙ্গা সংকট নিয়ে গত কয়েক বছর ধরেই অস্থিরতার মধ্যে আছে। তার উপর এখন যদি ওই অঞ্চলে বিশ্বশক্তিদের এই ভয়াবহ লড়াই শুরু হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর। পরিশেষে বলতে হয়, বিশ্ব রাজনীতির এই ভয়াবহ দাবার চালে বাংলাদেশ যেন কোনোভাবেই নিজের অস্তিত্ব বিসর্জন না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মায়ানমারের জনতা সরকারের এই নতুন ভয়ঙ্কর রূপ এবং রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির প্রবেশ আমাদের জন্য যেমন চিন্তার, তেমনি আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে বিশেষ আগ্রহ আমাদের জন্য পুরোপুরি স্বস্তির নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংকট মোকাবিলা করতে হবে। দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেন্ট মার্টিন নিয়ে আপনাদের মতামত কি, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তথ্যবহুল এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যেন সবাই এই আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে। আর নিয়মিত এমন গভীর বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।